আজকের মুভিতে তোমাদের জন্য থাকছে পৃথিবীর বাহির থেকে মিটিওরে করে আসা এক ধরনের এলিয়েন প্রজাতির সাথে মানুষের অসাধারণ যুদ্ধের এক ঘটনা, অবিশ্বাস্য কিছু সিচুয়েশনের সাথে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। তো আমাদের আজকের গল্পটি শুরু হয়েছে চায়নার গ্রেট ওয়াল নিয়ে। চায়নার গ্রেট ওয়াল যখন তৈরি করা হয়েছিল, এটা তখনকার ঘটনা। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাবো ডেজার্টে কিছু ওয়েস্টার্ন ব্যক্তিদেরকে দস্যুরা তাড়া করছে। তারা তাদের যান প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাচ্ছিল। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের কিছু ঘোড়াকে আলাদা করে দেয়, যেন দস্যুরা সেই ঘোড়াগুলোর পিছু করে তাদেরকে ভুলে যায়, এবং তেমনটাই ঘটে। তারা সেইখান থেকে তাদের যান নিয়ে বেঁচে ফেরে। আর তাদের মধ্য থেকে দুইজন ব্যক্তি বলে যে না, যেভাবেই হোক আমরা কালো পাউডারের ব্যবস্থা করব এবং সেটাকে খুঁজে বের করব। তখনকার সময়ে বারুদকে ওরা কালো পাউডার বলে উদাহরণ দিত। সেই মুহূর্তে তারা ওইখানে পাথরের মধ্যে একটা ম্যাগনেট খুঁজে পায়। ওইটাকে একটা স্টুপিড ম্যাগনেট মনে করে তারা সেইটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ করে তারা শুনতে পায় সেইখানে কোনো একটা পশুর আওয়াজ, যেই পশুটা তাদের সাথে থাকা অন্যান্য সঙ্গীদেরকে মেরে ফেলে। তারা আওয়াজ শুনতে পারার পর বুঝতে পারে যে এইটা কোনো স্বাভাবিক জন্তু নয়, এটা কোনো সাধারণ জন্তুর আওয়াজ ছিল না। তারা দুজন তাদের সঙ্গীদেরকে খুঁজে পাচ্ছিল না এবং চারিপাশে রক্ত পড়েছিল। হঠাৎ করেই সেই জন্তুটার আওয়াজ ওরা আবার শুনতে পায় এবং ওরা ওদের তরোয়াল বের করে দাঁড়িয়ে থাকে। আওয়াজ শুনে যখন তারা তাদের তরোয়ালটাকে বের করে তরোয়ালটাকে ঘোরায়, তখন সেই জন্তুটির একটি হাত কেটে পড়ে এবং ওই জন্তুটি কি ছিল সেইটাকে জানার জন্য সেই হাতটিকে তারা তাদের সাথে করে নিয়ে নেয় এবং সাথে সেই পাথরটিকেও তুলে নেয়। দিনের আলোতে যখন তারা বাহিরে বের হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে দস্যুরা আবারও তাদেরকে খুঁজে পায় এবং তাদের পিছু করা শুরু করে। ভাগতে ভাগতে এক পর্যায়ে গিয়ে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যে এখানে তারা একটি বিশাল বড় দেয়াল দেখতে পায় এবং অসংখ্য তীরন্দাজ তাদেরকে তীর মেরে ঘিরে ফেলে। তারা দুজন তার আগে কখনোই এত বড় কিছু দেখেনি এবং তখন প্রথমবারের মতো মুভিতে আমাদেরকে দ্য গ্রেট ওয়াল দেখানো হয়। তারা চিন্তা ভাবনা করে পিছনে ফিরে গেলে দস্যুরা তাদেরকে মেরে ফেলবে, তার থেকে ভালো সামনে গিয়ে তারা তাদের নিজেদেরকে আত্মসমর্পণ করবে। এবং তারা ঠিক তাই করলো। তারা ঘোড়া থেকে নেমে এসে নিজেদেরকে আত্মসমর্পণ করে। দ্য গ্রেট ওয়ালের মধ্যে অসংখ্য সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই সেখানে খবর এসে পৌঁছায় যে দুইজন ব্যক্তি এসেছে যাদের কাছে সেই জন্তুর হাত পাওয়া গেছে। সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে এই জন্তুটির হাত এই দুই ব্যক্তির কাছে এসে পৌঁছালো। তারা নিজেদের ভাষায় আলোচনা করে যাচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল তাদের ভাষা কেউ বুঝতে পারবে না, কিন্তু সেইখানে থাকা একজন মেয়ে, যে আমাদের মুভির নায়িকা, সে সেই ভাষাকে বুঝতে পারে এবং তাদের সাথে কথা বলা শুরু করে। তাদেরকে জিজ্ঞাসা শুরু করে এই হাত তোমরা কোথায় পেয়েছো। তারা বলে যে আমরা এই পশুটাকে মেরেছি। সেইখানে থাকা একজন ব্যক্তি তরোয়াল যাচাই বাছাই করে বলল যে হ্যাঁ, এটা সত্য কথা। ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তোমরা কারা। আমরা ব্যবসা করার জন্য এই অদূর রাজ্যে এসেছি। তখনই তাদের সত্যতা যাচাই বাছাই করার জন্য তাদেরকে তুলে দাঁড় করিয়ে তাদের শরীরের পোশাকটাকে খুলে নেওয়া হয়। তাদের শরীরের পোশাক খুলে নেওয়ার পর তাদের শরীরের মধ্যে যেই পোশাক পাওয়া যায় সেই পোশাকটি ছিল যোদ্ধাদের। নায়িকা সবার সামনে বলে যে তাদেরকে বিশ্বাস করার মতো নয় এবং তাদেরকে এখনই মেরে ফেলতে হবে। ঠিক সেই মুহূর্তে একজন সৈনিক সেইখানে ঢুকে আসে এবং বলে আমাদের উপরে আক্রমণ হয়েছে। তারা সবাই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিছু মেয়েদেরকে আমরা নীল পোশাকে দেখতে পাবো যারা যুদ্ধের প্রস্তুতির জন্য বাদ্য বাজিয়ে যাচ্ছিল এবং কালো ধোঁয়া তৈরি করে সবাইকে আগাম বার্তা জানিয়ে দেয়া হচ্ছিল যে আমাদের উপরে অ্যাটাক হতে যাচ্ছে, সবাই প্রস্তুত হও। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাবো দ্য চায়নার গ্রেট ওয়ালের উপরে অসংখ্য যোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে লিফটের ভিতরে বন্দি করে সেই চায়নার গ্রেট ওয়ালের উপরে নিয়ে আসা হয়। তখনকার সময়ে এই হাতে তৈরি করা লিফট চাকা ঘুরিয়ে উপরে তোলা হতো। তারা উপরে আসার পর দেখতে পায় এটা অনেক উঁচু এবং হাজার হাজার সৈনিকরা সেইখানে সব ধরনের অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। কালো পোশাক পরা সৈন্যরা ছিল পায়ে হেঁটে যুদ্ধ করার সৈন্য। লাল পোশাকে যারা ছিল তারা ছিল তীরন্দাজ। আর ব্লু পোশাকে ছিল সব মেয়েরা, যারা অনেক বড় বড় রবার টাইপের রশি নিজেদের শরীরের সাথে বেঁধে হাতে বল্লম নিয়ে দেয়ালের পাশে তৈরি করা এক ধরনের ঝুলন্ত বস্তুতে ঝুলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওরা দুজন নিজেদের মধ্যে আলোচনা করছিল যে এমন কি আমাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে যার কারণে এত বড় বিশাল সৈন্য ভয় পাচ্ছে। হঠাৎ করে ওরা দুইজন আওয়াজ শুনতে পায়। অসংখ্য ছোট ছোট প্রাণী তাদের দিকে এগিয়ে আসছিল, যে প্রাণীগুলোর একটার হাত ওরা কেটেছিল। যুদ্ধের আওয়াজটাকে সবার কানে পৌঁছে দেওয়ার জন্য অনেক জোরে জোরে আওয়াজ বাজানো হচ্ছিল। অনেক বড় বড় পাথরের মধ্যে আগুনের গোলা তৈরি করা হচ্ছিল। সবার প্রথমেই সেই আগুনের গোলাগুলোকে দিয়ে বর্ষণ করা হয় সেই এলিয়েনদের উপরে। তীরের মাধ্যমে অসংখ্য প্রাণীদেরকে ঘায়েল করা হয়েছিল, কিন্তু এর পরেও কিছু প্রাণী তাদের দিকে এগিয়ে এসে যাচ্ছিল। যেহেতু সেইখানে সেই প্রাণীগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, তাই তারা যত কিছুই করুক না কেন সেই প্রাণীগুলোকে ঠেকানোর মতো ক্ষমতা তাদের কাছে ছিল না। লক্ষ লক্ষ এলিয়েন প্রাণী চলে আসে ঠিক সেই দেয়ালের কাছে। সেই মুহূর্তে গিয়ে ব্লু পোশাকে পরা নীল নারীগুলো তাদের নিজেদেরকে ঝুলন্ত অবস্থায় ঝুলে সেই এলিয়েনগুলোকে মারা শুরু করে। যে সকল মেয়েদেরকে এলিয়েনরা খেয়ে ফেলছিল সেই সকল মেয়েদের কোমর থেকে নিয়ে আসা রিংগুলোকে সেখানে খুলে এক জায়গায় রাখা হচ্ছিল। হঠাৎ করে ওরা দুজন দেখতে পায় সেইখানে বাইরের আরো একজন ব্যক্তি ছিল। অপরদিকে আমরা দেখতে পাবো সেই এলিয়েনগুলো
লোকগুলোকে প্রোটেক্ট করে যাচ্ছিল অনেক বড় বড় দানবাকৃতির কিছু এলিয়েন। সেই এলিয়েনগুলোর মাঝখানে দাঁড়িয়েছিল সকল এলিয়েনদের কুইন মানে রানী। ওই রানীকে মারার জন্য কাটা দিয়ে তৈরি করা অনেক বড় বড় আগুনের গোলা সেই দিকে ছুটে মারা হয়। এলিয়েন কুইনের পাশে থাকা গার্ডগুলো তাদের মাথাগুলোকে ছাতার মতো মেলে দেয় এবং এর মাধ্যমে ওদের রানীদেরকে ওরা প্রোটেক্ট করে থাকে। ওদের রানী নিজে একাই সব এলিয়েনদেরকে ওর মাথার মাধ্যমে কন্ট্রোল করে থাকে, ব্রেইন ওয়েভ সৃষ্টি করে। সে ব্রেইন ওয়েভের মাধ্যমে সকল পশুদেরকে আদেশ দিল তোমরা একসাথে অ্যাটাক করো দেয়ালে ওঠার জন্য। সেই মুহূর্তে আমরা গিয়ে দেখতে পাবো সকল পশুগুলো একে অপরের পিঠের উপরে উঠে দেয়ালের উপরে বাওয়ার চেষ্টা করছিল। ওরা যুদ্ধের প্রস্তুতির জন্য সকলে গোল হয়ে দাঁড়িয়ে পড়লো এবং এই জায়গায় এসে পশুগুলো যখন দ্য গ্রেট ওয়ালের উপরে উঠে আসে তখন প্রথমবারের মতো সেই দুই ব্যক্তি ওই এলিয়েনটাকে দেখতে পায় এবং ওরা ভয় পেয়ে যায়। এবং সেই একই সময় ওদের দেশ থেকে আসা সেই ব্যক্তিকে বলে আমাদের বাঁধনটিকে খুলে দাও। তখন সেই দুইজন ব্যক্তির ভিতরে যে নায়কের সহকর্মী ছিল সে নায়ককে জিজ্ঞাসা করে আমরা কি পালিয়ে যাব নাকি যুদ্ধ করব? তখন নায়ক বলে আমরা পালিয়ে যাবোটা কোথায়, চারিদিকে যেহেতু এত শত্রু আমাদেরকে যুদ্ধ করতে হবে। তারা তাদের হাতে বল্লম তুলে নেয়, তারা তাদের হাতে ঢাল তুলে নেয় এবং এলিয়েনের সাথে যুদ্ধ করা শুরু করে। যতবারই এলিয়েনটি ওদের সামনে এগিয়ে আসে ওরা ততবারই নিজেদেরকে সরিয়ে নেয় এবং কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। সেইখানে পড়ে থাকা একটি বল্লম তুলে আমাদের হিরো সেই বল্লমটাকে এলিয়েনের মুখের ভিতরে ভরে দেয় এবং একে অপরের সাপোর্ট নিয়ে ঢালের মাধ্যমে সেই বল্লমটাকে শরীরের ভিতরে গেঁথে দেয় এলিয়েনের। সাথে সাথে আমাদের হিরো একটা তীর তুলে নেয় এবং ওর সহকারীকে বলে আমি একটা ক্লিয়ার শট চাই। ওর সহকারী ওকে সাহায্য করার জন্য একটা লাল পর্দা হাতে তুলে নেয় এবং পর্দাটিকে নাড়াতে থাকে এলিয়েনটাকে আকর্ষণ করার জন্য। যেই মুহূর্তে এলিয়েনটা নায়কের দিকে এগিয়ে আসে ঠিক সেই মুহূর্তে গিয়ে চোখে আঘাত করে, কারণ দেখতে পায় ওর শরীরের ভিতরে মাত্র দুইটা চোখ আছে, যেই চোখ দুইটাকে যদি ও আঘাত করে তাহলে এলিয়েনগুলো আর দেখতে পাবে না। ঠিক এভাবে ও একের পর এক এলিয়েনের চোখে আঘাত করে সেইখানে থাকা এলিয়েনগুলোকে মেরে ফেলে। এলিয়েনদের রানী যখন বুঝতে পারে যে ওরা যুদ্ধ হেরে যাচ্ছে সেই মুহূর্তে গিয়ে রানী সকল এলিয়েনদেরকে একটা আদেশ দেয় যে তোমরা ফিরে আসো। কখনোই কোনো মৃত এলিয়েন পিছনে রয়ে যায় না, অন্য কোনো না কোনো এলিয়েন তাদেরকে মুখে করে কামড়ে নিয়ে তুলে নিয়ে যায়। সকল সৈন্যরা দেখতে থাকে সব এলিয়েনগুলো সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎ করেই সৈন্যদের জেনারেল সেইখানে এসে হাজির হয় সেই দুইজন ব্যক্তির সামনে। আমাদের নায়ক সবার আগে তার হাত থেকে তীরগুলোকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার সহকারীকে বলে তুমি তোমার তরোয়াল এবং চাকুগুলোকে ফেলে দাও। তখন গিয়ে জেনারেল ওদেরকে বলে আমাদেরকে যুদ্ধে সাহায্য করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে নিয়ে যাওয়া হয় রেস্ট রুমে। একজন জাপানিজ সৈন্য এসে তাদেরকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। রাতের বেলা তাদের রুমে ঢুকে আসে সেই ব্যক্তি যে তাদের হাত খুলে দিয়ে সাহায্য করেছিল এবং বলে তুমি কত লম্বা সময় ধরে এখানে আছো? সেই ব্যক্তিটি বলে আমি গত 25 বছর যাবত এইখানে আছি। যখন জিজ্ঞাসা করা হয় তুমি এইখানে কেন এসেছিলে, আমিও ঠিক তোমাদের মতোই কালো পাউডার খুঁজতে এসেছিলাম। ওরা জিজ্ঞাসা করে তুমি কি সেই কালো পাউডার খুঁজে পেয়েছো? তার কথা ছিল আমি পাউডার খুঁজে পেয়েছি ঠিকই, সেই পাউডার নিয়ে এইখান থেকে জান নিয়ে ফিরে যাওয়াটা একেবারেই অসম্ভব ব্যাপার। ওরা দুইজন বলে যেভাবেই হোক আমরা সেই কালো পাউডার খুঁজে বের করব এবং সেই কালো পাউডারের সাথেই এখান থেকে ভেগে যাব। এবং ওদের দুইজনকে যখন ডিনার করার জন্য ডাকা হয় তখন ডিনারে যাওয়ার আগে ওরা নিজেদেরকে ফ্রেশ করার পর দুজনকে দেখতে একদম পারফেক্ট লাগছিল। ওরা খাবারের রুমে আসার পর সবাই ওদেরকে দেখে হাততালি দেয় এবং সম্বর্ধনা জানায়। জেনারেল নায়িকার মাধ্যমে নায়ককে বলে যে তুমি তীর খুবই সুন্দর চালাতে পারো। তখন নায়ক গিয়ে বলে যতটা ভালো তীর আমি চালাতে পারি ততটা ভালো তীর আপনাদের এখানে নেই এবং ওর হাতে তীর তুলে দেওয়া হয় এবং বলা হয় যে দেখাও তুমি কত ভালো তীর চালাতে পারো। সেই মুহূর্তে গিয়ে নায়ক তার সহকারীকে বলে একটা বাটি তুলে নাও এবং সেই বাটিটাকে হাওয়ার ভিতরে ছুঁড়ে ফেলে দাও। নায়ক 3 গোনার সাথে সাথেই সেই বাটিটাকে হাওয়ার ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং নায়ক পরপর 3টি তীর ছুঁড়ে মারে, যেই তীর 3টি বাটিটাকে সঠিকভাবে একটি দেয়ালের ভিতরে নিয়ে গিয়ে স্থাপন করে। এটা দেখার পর সবাই মনোমুগ্ধ হয় এবং সবাই হাততালি দেয়। খাবার খাওয়ার সময় আমাদের নায়িকা নায়কের সাথে আলোচনা করে এবং তাকে জানায় কিভাবে নায়িকা ওদের ভাষা বলতে শিখেছে। অপরদিকে সেই 25 বছর ধরে এই যোদ্ধাদের সাথে থাকা সেই লোকটিকে আমরা দেখতে পাবো নায়কের সহকর্মীর সাথে আলোচনা করছে যে আমি তোমাদেরকে কালো পাউডার খুঁজে দেবো যদি তোমরা আমাকে এইখান থেকে বের করতে সহায়তা করো। এর মধ্যেই নায়িকা নায়কের সাথে আলোচনা করার মাধ্যমে জানতে পারে নায়ক একই সাথে অসংখ্য যুদ্ধ করেছে, যেখানে নায়ক নায়িকাকে বলে আমি কোনো কিছুতেই ভয় পাই না এবং নায়িকা নায়কের সাহস টেস্ট করার জন্য তাকে নিয়ে যায় সেই চায়নার গ্রেট ওয়ালের উপরে এবং নায়ককে বলা হয় তুমি যদি কোনো কিছুতেই ভয় না পেয়ে থাকো তাহলে আমাদের মতো করে এখান থেকে ঝাঁপ দিয়ে দেখাও। নায়ক বলে হতে পারে আমি খুব সাহসী কিন্তু আমি কখনোই এই কাজ করতে পারবো না কারণ আমি তোমাদের কাউকেই বিশ্বাস করি না। পরের পর্বে আমরা দেখতে পাবো সেই 25 বছর ধরে এখানে থাকা সেই ব্যক্তি নায়ক এবং তার সহকর্মীকে কালো পাউডার ব্যবহার করে দেখায় এবং ওরা 3 জন মিলে সেইখান থেকে বের হওয়ার একটি প্ল্যান পরিকল্পনা করে। বলে যে পরবর্তীবার যখন যুদ্ধ শুরু হবে তখন আমরা ব্ল্যাক পাউডার ব্যবহার করে দেয়াল ভেঙে এখান থেকে বের হয়ে যাব। অপরদিকে সেই যোদ্ধাদের মধ্যকার একজন সায়েন্টিস্ট খুঁজে পায় ওদের সাথে
সাথে থাকা সেই পাথরটিকে, এবং সেই পাথরটিকে যাচাই বাছাই করার পর জানতে পারে যে এই পাথরটি একটি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে, এবং বলে যে হতে পারে এই পাথরটি তোমাদের সাথে থাকার জন্যই ওই পশুটি উল্টোপাল্টা রিয়াক্ট করেছিল, যার কারণে তোমরা সেই পশুটির হাত কাটতে সক্ষম হয়েছিলে। তারপরে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় এই পশুগুলো কোথা থেকে এসেছে। সেই ব্যক্তিটি বলে যখন মানুষদের ভিতরে অনেক পরিমাণে অহংকার এবং লোভ ঢুকে গিয়েছিল, তখন মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য ওদের দেবতা একটি মিটিওরকে পাঠিয়েছিল এই পৃথিবীর মধ্যে। যে মিটিওর ব্লাস্ট হওয়ার পর সেই মিটিওরের ভিতর থেকে বের হয়ে আসে এই এলিয়েন গুলো। সর্বপ্রথমে একটি রানী বের হয়ে আসে, যে রানী খাবার খাওয়ার মাধ্যমে ছোট ছোট পশুদেরকে জন্ম দেয়, এবং সেই পশুগুলো খাবার নিয়ে এসে রানীকে খাওয়ায়, এবং রানী সেই খাবারগুলোকে খাওয়ার মাধ্যমে নতুন করে অন্যান্য এলিয়েনদেরকে জন্ম দেয়। এভাবেই ওদের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকে, এবং বলা হয়ে থাকে প্রতি 800 বছরে এই এলিয়েনরা একবার আক্রমণ করে থাকে। তখন বলা হয় এই পাথরটাকে যদি ট্রাই করতে হয় তাহলে আমাদেরকে একটি জ্যান্ত পশুকে ধরতে হবে। সেই মুহূর্তেই খবর আসে একটি এলিয়েন দ্য গ্রেট ওয়াল অফ চায়নার উপরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই এলিয়েন পশুটিকে মারার জন্য জেনারেল তার সৈন্যদের সাথে সেইখানে এসে হাজির হয়। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু একই সময় দুই দিক থেকে দুইটি পশু এসে পড়ে, এবং একটি পশুকে মারতে সক্ষম হলেও আরেকটি পশু এসে তাদের জেনারেলকে মেরে ফেলে। জেনারেল মারা যাওয়ার আগ মুহূর্তে তার সর্বোচ্চ ক্ষমতা সে নায়িকার হাতে তুলে দিয়ে যায়। সেই মুহূর্ত থেকে পুরো সৈন্যদেরকে আদেশ করার ক্ষমতা চলে আসে আমাদের নায়িকার হাতে, এবং সৈন্যদের জেনারেল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেনারেলের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তারা অসংখ্য ফানুসের ভিতরে আগুন জ্বালিয়ে একসাথে সেগুলোকে আকাশে উড়িয়ে দেয়। ঠিক একই সময় তারা সবাই মিলে এসে একটি প্ল্যান প্রোগ্রাম করা শুরু করে। তারা যেই ম্যাগনেটিক পাথরটিকে পেয়েছে সেই পাথরটাকে ব্যবহার করে হয়তোবা সেই এলিয়েনদেরকে মারা সম্ভব। সেই মুহূর্তে গিয়ে নায়ক একটি প্ল্যানের কথা বলে, যে প্ল্যান ব্যবহার করার মাধ্যমে একটি এলিয়েনকে জীবিত অবস্থায় ধরা সম্ভব। নায়ক সৈন্যদেরকে সাহায্য করছে এইটা দেখতে পেয়ে নায়কের সহকর্মী রাগান্বিত হয়, বলে আমরা এখানে ওদেরকে সাহায্য করার জন্য আসিনি, আমরা এসেছি এখানে কালো পাউডার খোঁজার জন্য, তাই ওদেরকে সাহায্য করা বন্ধ করো এবং নিজের কথা ভাবো। পরের দিন সকালবেলা নায়কের আদেশ অনুযায়ী এমন ধরনের একটি মেডিসিন তৈরি করা হয় যে মেডিসিন সেই এলিয়েনদেরকে ঘুম পাড়িয়ে দিতে সক্ষম হবে। সেই মেডিসিনগুলোকে অসংখ্য তীরের মাথায় লাগিয়ে দেওয়া হয়। বাহিরে সবকিছু কুয়াশায় ঢেকেছিল। এলিয়েনদের সাউন্ড শোনার জন্য বড় বড় এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। যখন সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন নায়ক সাময়িক সময়ের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার দুই বন্ধুর সাথে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গিয়ে এলিয়েনদের শব্দ শুনতে পাওয়া যায় এবং এলিয়েনরা অ্যাটাক করা শুরু করে দেয়। শুরু হয়ে যায় যুদ্ধ। চায়নার সেই গ্রেট ওয়ালের ভিতরে বড় বড় ছিদ্র করে সেইখানে তৈরি করা হয় বিশাল বড় বড় ব্লেড, যে ব্লেডগুলো ঘোরানোর মাধ্যমে এলিয়েনদেরকে দুই টুকরো করে কেটে ফেলা হচ্ছিল, এবং কিছু সৈন্যরা তাদের পিঠের মধ্যে রশি বেঁধে সেই দেয়ালের ভিতরে ঝুলে সেই এলিয়েনদেরকে মারা শুরু করে। কিছু সময়ের জন্য নায়কের বিবেক ওকে বাধা দেয় এবং ও পালিয়ে না গিয়ে সৈন্যদেরকে সাহায্য করা শুরু করে। এদিকে সৈন্যরা এলিয়েনদেরকে ঘুম পাড়ানোর জন্য বা অজ্ঞান করার জন্য যে মেডিসিনের তৈরি করেছে সেই মেডিসিন ব্যবহার করা তীরগুলোকে অসংখ্য এলিয়েনদের শরীরে ছুঁড়ে মারা হয়। যখন সেই তীরগুলো গিয়ে এলিয়েনদের শরীরে আটকা পড়ে যায় তখন অসংখ্য এলিয়েন তাদের নিজেদেরকে ছুটানোর জন্য নাড়াচাড়া করতে থাকে এবং লাফাতে থাকে। যখন তারা পারছিল না সেগুলোকে খুলে ফেলতে, অন্যান্য এলিয়েনরা এসে সেই আহত এলিয়েনদের শরীর থেকে তীরগুলোকে টেনে খুলে ফেলছিল। সবগুলো তীর খুলে যায় কিন্তু একটা মাত্র তীর আটকে থাকে। সেই আটকে থাকা আহত এলিয়েনটাকে অন্যান্য এলিয়েনদের থেকে আলাদা করার জন্য আগুনের গোলা ছুঁড়ে মারা হয়। তারপর সেই এলিয়েনটা অজ্ঞান হচ্ছিল না এবং তীরটাকে ছুটিয়ে ফেলার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল। নায়ক কিছু তীর নিয়ে সেইখানে নামার প্রস্তুতি নেয় এবং নায়িকা স্পেশালি নায়ককে কিছু তীর দেয়, যেই তীরগুলো ছুঁড়ে মারার মাধ্যমে আওয়াজের সৃষ্টি হয়। নায়ক দ্য গ্রেট ওয়াল অফ চায়নার উপর থেকে একটা ঝাঁপ দেয় এবং সেই চেইনের মাধ্যমে নিচে নেমে আসে। নায়ক ঠিক যেই মুহূর্তে নিচে চলে আসবে সেই মুহূর্তে গিয়ে সেই তীরটি ছুটে যায়। নায়ক নিচে নামার পর কোনো এলিয়েনদেরকে দেখতে পায় না এবং শিকলটাকে সুন্দরভাবে সেই এলিয়েনের পায়ে বেঁধে দেয় এবং শিকলটাকে নাড়ানোর মাধ্যমে সবাইকে বোঝায় এবার এই প্রাণীটাকে তোমরা টেনে উপরে তুলে নাও। সেই মুহূর্তে নায়ক আওয়াজ শুনতে পায় কিছু এলিয়েন ওর দিকে এগিয়ে আসছে এবং নায়ক সেই এলিয়েনের চোখে তীর ছুঁড়ে মারে। একটি এলিয়েন যেই মুহূর্তে নায়ককে কামড়ে খেয়ে ফেলবে সেই মুহূর্তে আমাদের নায়কের সহকর্মী এসে নায়ককে বাঁচিয়ে নেয়। তাদের শরীরের গন্ধ পেয়ে অসংখ্য এলিয়েন তাদের দিকে ছুটে আসে। তারা একের পর এক এলিয়েনদেরকে মারতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এলিয়েনদের সংখ্যা অনেক বেড়ে যায়। এক পর্যায়ে গিয়ে নায়ক এবং তার সহকর্মীকে বাঁচানোর জন্য নায়িকা অসংখ্য ছোট ছোট বোমা সেইখানে ছুঁড়ে মারে তীরের মাধ্যমে, যেগুলোর সবগুলোই তৈরি করা ছিল বারুদ দিয়ে। এর মধ্যে একটা বোমা ওদের খুব কাছাকাছি ব্লাস্ট হওয়ার পর ওরা দুইজন দুই দিকে গিয়ে ছিটকে পড়ে যায়। দেয়াল থেকে একটা দরজা খোলা হয়েছে এবং নায়কের সহকর্মীকে সেইখানে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। নায়ক অজ্ঞান হয়ে যায়। নায়ক যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় তার শরীরের ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়া হচ্ছিল এবং একপাশে সেইখানে নায়িকা বসেছিল। নায়কের হাতে কালো পাউডার লেগেছিল। নায়িকা কিছু সময়ের জন্য নায়ককে বলে তুমি যেটা দেখেছো সেটা ভুলে যাওয়াই বেটার হবে, কারণ বারুদ তখনকার সময়ের সব থেকে শক্তিশালী অস্ত্র ছিল। পরের পর্বে
তবেই আমরা দেখতে পাবো নায়কের সহযোগিতায় সেই এলিয়েনটাকে তারা জীবিত ধরতে সক্ষম হয়েছে। সেই পাথরটার ক্ষমতা টেস্ট করার জন্য সেই পাথরটাকে একটি লাঠির মাথায় বেঁধে নিয়ে আস্তে আস্তে পশুটির সামনে নিয়ে যাওয়া হয় এবং পশুটি চুপচাপ শান্ত হয়ে যায়। তখনই এই পশুটাকে রাজাকে দেখানোর জন্য গাড়িতে করে সেই পাথরের সাথে বেঁধে নিয়ে যাওয়া হয় রাজার উদ্দেশ্যে। অপরদিকে আমরা দেখতে পাবো নায়কের বন্ধুটি নায়কের সাথে অনেক ক্ষেপে গিয়েছিল। ওকে বলেছিল, তুমি ভুলে গেছো তুমি কিসের জন্য এখানে এসেছো। নায়ক ক্ষিপ্ত হয়ে তাদের ভিতরে ছোট একটা ঝগড়া হয় এবং নায়ক সেইখান থেকে আলাদা হয়ে যায়। ঠিক একই সময়ে একজন সৈন্য খবর নিয়ে আসে যে এলিয়েনরা মাটির নিচ দিয়ে গর্ত করে তাদের শহর পর্যন্ত পৌঁছে গেছে। সেই গর্তটা কত বড় ছিল সেইটা যাচাই বাছাই করার জন্য সকল সৈন্যরা গিয়ে সেই গর্তে পৌঁছায়। অপরদিকে নায়কের সহকর্মী এবং সেই লোক সেইখান থেকে কালো পাউডার নিয়ে ভেগে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা ভেগে যাওয়ার জন্য দরজার মধ্যে কালো পাউডারের বোম লাগিয়ে সেইখানে অপেক্ষা করে এবং সেই মুহূর্তে নায়ক সেইখানে গিয়ে পৌঁছায়। নায়ক তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা দুইজন নায়ককে আঘাত করে সেইখানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় এবং তাদের সাথে করে অসংখ্য কালো পাউডার নিয়ে যায়। অপরদিকে সৈন্যরা বুঝতে পেরেছে যে যেহেতু এলিয়েনরা তাদের শহর পর্যন্ত পৌঁছে গেছে, তার মানে তাদের এইখানে আর কোনো সেফটি নেই, এই গ্রেট ওয়াল ছেড়ে ভেগে যেতে হবে। পুরো রাজ্যের রাজার বয়স ছিল খুবই কম। তার বাবা তাকে ছোট রেখেই মারা যান এবং সকল ক্ষমতা এসে পৌঁছায় তার হাতে। তাকে ইমপ্রেস করার জন্য তার সামনে যখন পশুটিকে নিয়ে আসা হয়, তিনি পশুটিকে দেখে অনেক খুশি হন। অপরদিকে নায়ক যখন আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকার পর জ্ঞান ফিরে পায়, তখন সৈন্যরা তাকে হাত বেঁধে নিয়ে আসে এবং নায়ককে বলা হয়, তুমি বরাবরই আমাদেরকে চিট করেছো, তুমি এখানে এসেছিলে কালো পাউডারের জন্য, কোনোভাবে তোমার সঙ্গীরা ভেগে গিয়েছে কিন্তু তুমি ভাগতে পারোনি, তাই তোমাকে এখনই মেরে ফেলা উচিত। সৈন্যদের একজন এসে নায়ককে বাঁচায়, বলে আমি সবকিছু দেখেছি, আমি দেখেছি যে উনি ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরও তারা পালিয়ে গিয়েছেন। তখন গিয়ে নায়ককে আর মারা হয় না, তাকে শাস্তি স্বরূপ একটি কামরার ভিতরে বন্দী করে রাখা হয়। ততক্ষণে নায়কের সেই সহকর্মী সেই ব্যক্তিকে নিয়ে কালো পাউডারের সাথে অনেক দূর চলে গিয়েছিল। তারা কোথায় আছে সেটা বুঝতে পারছিল না। তখন গিয়ে সেই অপরিচিত ব্যক্তিটি নায়কের বন্ধুকে ধোঁকা দেওয়ার জন্য তাকে বলে, তুমি রাস্তা খুঁজে বের করো, তুমি সেই উঁচু পাহাড়ের উপরে ওঠো যেন তুমি রাস্তাটা খুঁজে পাও, আমি এইখানেই দাঁড়াচ্ছি। নায়কের বন্ধুটি যখন উপরের দিকে যায়, সেই মুহূর্তে সেই লোকটি সকল কালো পাউডার নিয়ে ঘোড়ার সাথে সেইখান থেকে ভেগে যায় এবং নায়কের বন্ধু পাগলের মতো চারিদিকে ওকে খুঁজতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাবো ততক্ষণে সৈন্যরা সেইখান থেকে ভেগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু এলিয়েনরা মাটি গর্ত করে চায়নার গ্রেট ওয়ালের অপোজিটে পৌঁছে গেছে, তাই তাদেরকে সেইখান থেকে ভেগে যেতে হবে। তারা ভেগে যাওয়ার জন্য কালো পাউডার ব্যবহার করে বিশাল আকৃতির বেলুন তৈরি করছিল। অসংখ্য সৈন্যরা সেইখানে মারা যাচ্ছিল, বেলুনে আগুন ধরে তারা পুড়ে যাচ্ছিল। কিছু সৈন্য সেইখান থেকে পালাতে সক্ষম হয় এবং তার ভিতরে আমাদের নায়িকা ছিল। যেহেতু সবার বাঁচার সর্বশেষ আশাটাও হারিয়ে গিয়েছে, তাই নায়ককে তার কামরা থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তাকে বলা হয়, তোমার যেখানে যেতে ইচ্ছে করে তুমি চলে যেতে পারো। তখন গিয়ে নায়ক সিদ্ধান্ত নেয় যে ও পালিয়ে যাবে তো যাবেটা কোথায়। ততদিনে ও নায়িকার ভালোবাসায় পড়ে গিয়েছিল। ও একটা তীর চায় এবং বলে, যদি তুমি চাও যে আমি তোমাদেরকে সাহায্য করব তাহলে আমার একটা তীর প্রয়োজন। তখন সৈন্যরা এসে ওকে পোশাক দেয় এবং তীর দেয়। অন্যদিকে আমরা দেখতে পারবো সেই অপরিচিত ব্যক্তিটি কালো পাউডারের সাথে ডেজার্ট দস্যুদের হাতে ধরা পড়ে যায় এবং এই দিকে রাজ্যের রাজাকে ইমপ্রেস করার জন্য সেই খাঁচার সামনে থেকে সেই পাথরটিকে সরিয়ে নেওয়া হয়। এলিয়েনটি চোখ খোলার পরেই দেখতে পায় পাথরটিকে এবং খাঁচাটিকে নাড়িয়ে নিয়ে সেই ব্যক্তিটিকে আঘাত করে এবং পাথরটি দূরে পড়ে যায়। সাথে সাথে ওর ব্রেন কাজ করা শুরু করে এবং কুইনকে ব্রেন ওয়েভের মাধ্যমে একটি মেসেজ পাঠায়, ও কোথায় আছে সেইটি জানায়। কুইন তার সৈন্যদেরকে নিয়ে যখন সেই দেয়ালের দিকে ছুটে আসছিল, সেই মুহূর্তেই কুইন সেই মেসেজটি পেয়ে যায় এবং সকল সৈন্যদেরকে আদেশ দেয় রাস্তা ঘুরিয়ে রাজার উদ্দেশ্যে রওনা করার জন্য। সকল এলিয়েন একসাথে সেই রাজ্যের শহরের দিকে এগিয়ে আসছিল আর একটি বেলুনে করে আমাদের নায়কও সেই রাজ্যের রাজার উদ্দেশ্যে এগিয়ে আসছিল নায়িকাকে বাঁচানোর জন্য। অপরদিকে আমরা দেখতে পাবো সেই ডেজার্ট দস্যুরা বুঝতেই পারে না যে এই কালো ম্যাজিক পাউডার গুলো কি ছিল। তারা সেগুলোকে নিয়ে খেলা শুরু করে এবং কিছু ম্যাজিক পাউডার গিয়ে আগুনের কাছে গিয়ে পৌঁছায় এবং সেইখানে ব্লাস্ট সৃষ্টি হয়ে তারা সবাই মারা যায়। সেই ব্লাস্টের আওয়াজ পেয়ে নায়কের বন্ধু সেইখানে গিয়ে পৌঁছায়। এদিকে যতক্ষণে নায়িকা সৈন্যদেরকে নিয়ে সেই শহরে এসে পৌঁছেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলিয়েনরা পুরো শহরে হামলা করে ফেলেছে। খুব সাহসের সাথে একের পর এক এলিয়েনকে মারতে মারতে যখন নায়িকা একেবারে পিছপা হয়ে যায় এবং সব দিক থেকে এলিয়েনদের মধ্যে আটকা পড়ে যায়, সেই মুহূর্তে আমাদের নায়ক এসে সেইখানে হাজির হয় এবং একটি হাত দিয়ে নায়িকাকে সেইখান থেকে তুলে নেয় সেই বেলুনের উপরে। সাথে সাথে ওদের বেলুনটি গিয়ে একটি বিল্ডিং এর সাথে লেগে সেইখানে ছিঁড়ে যায়। নিচে পড়ার সাথে সাথে রাজার শহরের অন্যান্য সৈন্যরা ওদেরকে ঘিরে দাঁড়ায় এবং পরিচয় জানতে চাইলে নায়িকা তার সেই লকেটটিকে বের করে দেখায় এবং তাদেরকে নিয়ে আসা হয় সেই ছোট রাজার কাছে। রাজা বলে, তোমাদের ভুলের জন্য আজ এলিয়েনরা এইখানে এসে পৌঁছেছে, কিন্তু তারপরেও ওরা রাজাকে বলে যে এখনো এই এলিয়েনদেরকে হারানোর একটি মাধ্যম আছে। অপরদিকে আমরা দেখতে পাবো নায়কের সেই সহকর্মী বন্ধু যখন সব ব্ল্যাক ম্যাজিক পাউডারের সাথে সেইখান থেকে চলে যাচ্ছিল, তার ঠিক পিছনেই রাজ্যের কিছু সৈন্যরা ততক্ষণে তার কাছে পৌঁছে গিয়েছিল এবং তাকে ধরে ফেলে। এইদিকে নায়ক এলিয়েনদের কুইনকে মারার জন্য একটি অসাধারণ পরিকল্পনা সৃষ্টি
করে। ওরা যে এলিয়েনটিকে ধরে এনেছিল সেই এলিয়েনের শরীরে অসংখ্য বোমা বেঁধে দেয় এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের সাথে একটি বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। সেই মুহূর্তেই এলিয়েনরা সেই গুহার ভিতরে অ্যাটাক করে ওদের সাথে থাকা অন্যান্য সৈন্যদেরকে মেরে ফেলে। শুধুমাত্র ছোট ছেলেটি বেঁচে যায়। ওই ছেলেটি নিজের হাতে বোম নিয়ে অপেক্ষা করে যতক্ষণ না এলিয়েনরা সেই গর্তের ভিতরে এসে পৌঁছায়। এলিয়েনরা সেই গর্তে এসে পৌঁছানোর পর সেই ছেলেটি বোমের সাথে নিজেকে ব্লাস্ট করে দিয়ে ওদেরকে বাঁচিয়ে দেয়। ওরা আটকে রাখা সেই এলিয়েনটার শরীর থেকে পাথরটাকে ছুটিয়ে নেয়। তখন গিয়ে এলিয়েনটার জ্ঞান ফিরে আসে। এলিয়েনটা পাথরের জন্য ওদের সামনে যাচ্ছিল না পাথরের ভয়ে, এবং সেইখানে রাখা পর্যাপ্ত পরিমাণ খাবার খায় এবং ভরা পেটে এলিয়েনের কুইনের দিকে এগিয়ে যায়। এলিয়েনের কুইনের গার্ডগুলো খুব ভালোভাবে সেই এলিয়েনটাকে পর্যবেক্ষণ করে। তখন তারা সেই এলিয়েনটাকে ভিতরে ঢোকার অনুমতি দেয় যেন সেই খাবারগুলো এলিয়েনদের কুইন খেতে পারে। ওরা সেই দরজাটাকে লাগিয়ে দেয় এবং উপরে ওঠার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দরজায় এসে এলিয়েনদের অ্যাটাক শুরু হয়। উপরের একটি জানলা খুলে নায়ক সেই বোমা বাঁধা এলিয়েনটাকে লক্ষ্য করে তীর ছোড়ার চেষ্টা করে। সেই তীরের মাথায় যখন আগুন লাগিয়ে সেইটাকে এলিয়েন বরাবর ছোড়া হয়, তখন সেই এলিয়েনদের পাশে রাখা গার্ডগুলো তাদের মাথাটাকে আবারও ছাতার মতো মেলে দেয় এবং সেই বোমাটা গিয়ে আকাশেই বিধ্বস্ত হয়। এলিয়েনদের কুইন খোঁজা শুরু করে যে কোথা থেকে এই বোমাটা এসেছে। তখন এলিয়েনদের কুইন সকল এলিয়েনদেরকে আওয়াজ দেয় এবং আদেশ দেয় পাশে থাকা উঁচু 2টি বিল্ডিং এ অ্যাটাক করার জন্য। ঠিক তখন গিয়ে আমাদের সৈনিকদের দলের সেই সায়েন্টিস্ট তার জীবনটাকে হারায়। পাথরটাকে উপরে ছুঁড়ে ফেলে দেয় নায়িকার উদ্দেশ্যে। নায়িকা সেটাকে একটা বল্লমের মাধ্যমে তুলে নেয় এবং সেই সায়েন্টিস্টটা সেখানেই মারা যায়। নায়ক নায়িকা সেই বিল্ডিং এর আরো উপরে গিয়ে পৌঁছায় এবং আবারও তীর ছোড়ার চেষ্টা করে সেই বোম বরাবর। ঠিক যখন তীরটা গিয়ে জায়গা মতো পৌঁছাবে, ঠিক তখনই এলিয়েনদের কুইনের পাশে থাকা সেই গার্ডগুলো কুইনকে প্রোটেক্ট করে। কিন্তু এইবার গিয়ে কুইন দেখে ফেলে যে নায়ক কোন বিল্ডিং এ আছে। তখন গিয়ে কুইন সকল এলিয়েনদেরকে আদেশ দেয় ওই একটা বিল্ডিং এ অ্যাটাক করার জন্য। একসাথে হাজারো এলিয়েন ওদের উদ্দেশ্যে ছুটে আসছিল ওদেরকে অ্যাটাক করার জন্য। নায়িকা তখন বলে, আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি ঝুলে বেড়ানোর জন্য, আমি একটা ঝুলান দেব এবং তোমাকে একটা পারফেক্ট শট তৈরি করে দেব। নায়ক নায়িকাকে ধরে সেইখান থেকে একটি ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর তারা আকাশে ভাসমান অবস্থায় সেই পাথরটাকে আগে ছুঁড়ে মারে যেন সেই পাথরটার মাধ্যমে এলিয়েনদের শরীর কাজ করা বন্ধ করে দেয়, এবং সেই পাথরটা গিয়ে সেইখানে ছোট একটা ফাঁকার সৃষ্টি করে এবং ওই ফাঁকা বরাবর গিয়ে নায়িকার হাতে থাকা বল্লমটা আগুনের সাথে সেই এলিয়েনের কুইনের সার্কেলের ভিতরে গিয়ে পৌঁছায়। এলিয়েনদের কুইন চেষ্টা করে সেই আগুনটাকে কামড়ে খেয়ে ফেলার জন্য, কিন্তু কাজ হয় না। অল্প সময়ের ভিতরে আমরা দেখতে পাই সেইখানে অনেক বড় একটি ব্লাস্টের সৃষ্টি হয় এবং এলিয়েনদের কুইন সেইখানেই মারা যায়। নায়ক নায়িকা ছুটে এসে আবার সেই বিল্ডিং এই পড়ে এবং নায়ক সেইখান থেকে পড়ে যেতে নিলে নায়িকা অনেক কষ্ট করে তাকে ধরে উপরে তুলে নেয়। আর বিল্ডিং এর সাথে ঝুলে থাকা অসংখ্য এলিয়েনরা একের পর এক সবাই নিচে ঝরে পড়তে থাকে। যেহেতু এলিয়েনদের কুইন মারা গেছে, তাই এলিয়েনদেরকে আদেশ দেওয়ার মতো আর কেউ নেই বিধায় ওরা সবাই কাজ করা বন্ধ করে দিয়েছে। ওরা সবাই পুতুল হয়ে গেছে। হাজারো এলিয়েন একসাথে মাটিতে ঝরে লুটিয়ে পড়ে। তার মানেই তারা যুদ্ধ জিতে যায়। এর পরের পর্বেই আমরা দেখতে পারবো নায়ক কিছু সৈন্যদের সাথে দ্য গ্রেট ওয়াল অফ চায়নায় ফিরে আসে এবং সেইখানে দেখতে পায় ওর সেই সহকর্মী বন্ধুকে সেইখানে বেঁধে রাখা হয়েছে। ও ওর বন্ধুকে বলে যে তুমি আমাকে এখানে একা ফেলে চলে গিয়েছো। সেই মুহূর্তে নায়কের বন্ধু নায়ককে জবাব দেয়, হতে পারে আমি তোমাকে মরার জন্য ফেলে গিয়েছি, কিন্তু এর আগে আমি বহুবার তোমার জান বাঁচিয়েছি। নায়ক বলে, সত্য কথা। নায়ক বলে, আমাকে 2টা অপশন দেওয়া হয়েছে, হয়তোবা আমি পর্যাপ্ত পরিমাণ কালো পাউডার নিয়ে যেতে পারবো অথবা আমি তোমাকে নিয়ে যেতে পারবো, যে কোনো একটা। তখন নায়কের বন্ধু চিন্তিত অবস্থায় নায়কের চেহারার দিকে তাকিয়ে থাকলে নায়ক জবাব দেয়, আমি কালো পাউডার নেব না, আমি তোমাকে নেব আমার বন্ধু। এবং ওর হাতে থাকা চাবি দিয়ে ও ওর বন্ধুকে সেইখান থেকে খুলে দেয়। ও ওর বন্ধুকে নিয়ে যখনই বের হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে সেইখানে এসে নায়িকা পৌঁছায়। নায়িকা বলে, তুমি কি আবারও কখনো এখানে ফিরে আসবে? আমি চাই তুমি ফিরে আসো এবং আমি তোমার অপেক্ষা করব। পরের পর্বেই আমরা দেখতে পাই নায়ক ওর বন্ধুর সাথে কিছু সৈন্যদের সাথে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। নায়কের বন্ধুকে জিজ্ঞাসা করে, তুমি কি আবারও ফিরে আসবে? নায়ক বলে, হ্যাঁ আমি অবশ্যই ফিরে আসবো, কিন্তু আমি বিশ্বাস করি না তুমি সঠিকভাবে বাসায় পৌঁছাতে পারবে আমাকে ছাড়া, তাই আগে আমি তোমাকে পৌঁছে দেব। এবং তারপর তারা তাদের নিজেদের শহরের উদ্দেশ্যে রওনা দেয় হাসি খুশি মুখে। এবং এখানেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।